ডায়েট ইনস্টিটিউট পরিচালিত অ্যানুয়াল কনফারেন্স অ্যান্ড ওয়ার্কশপে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডিরেক্টর, কোঅর্ডিনেটর, বিভিন্ন ব্রাঞ্চের পিআইসি মহোদয় এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ সকলকেই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলে অবগত যে আজকের এই যে মহতী সম্মেলন আহ্বান করা হয়েছে, ব্রাইট ইনস্টিটিউটের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা বৃন্দ তারা নিজের মূল্যবান সময় অপচয় করে এখানে হাজির হয়েছেন। সেই সকাল থেকে আমাদের বিভিন্ন বাগ্মীরা তাদের বক্তব্য রেখেছেন, আমরা অত্যন্ত মনোগ্রাহীভাবে শুনেছি এবং আমি আশা করব সেইগুলো যেন আমরা শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই যে আজকের আলোচনা সভা সার্বত্র থাকবে। তৎসঙ্গে এই আলোচনা সভায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মূলত প্রফেশনাল স্কিল ডেভেলপিং, অর্থাৎ হচ্ছে পেশাগত যে দক্ষতা সেটা কীভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে। এর সঙ্গে বলে রাখি যে সকাল থেকে যেহেতু আমরা শুনছি সূর্য এখন পশ্চিম দিগন্তে ধাবিত হচ্ছে, আমাদেরও এখন ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে, তাই আমি অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। একজন শিক্ষকের দায়িত্বভার বিশাল। কেন আমরা শিক্ষকতার পেশায় এসেছি, আমাদের উপরে একজন শিক্ষার্থী ওতপ্রোতভাবে জড়িত এবং তাকে যদি আমরা ভুলভাবে ট্রিট করি বা তাকে শিক্ষা দিই, তাহলে সেই ভুল শিক্ষা আজীবন তাকে বয়ে বেড়াতে হবে, তার দায়ভার কিন্তু আমাদের উপরে ন্যস্ত। তাই আমরা সদা সর্বদা চেষ্টা করব যে যে বিষয়ে আমরা পাঠদান করে থাকি না কেন এটা 100% দেওয়ার চেষ্টা করব। এইবার সেই 100% দিতে গেলে প্রথমেই শিক্ষক মহাশয়কে সেই বিষয় সম্পর্কে যথেষ্ট অবগতি হতে হবে। যদি মনে করা হয় যে কোনো টপিক সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা নেই, তার জন্য আমাকে প্রাথমিক মুহূর্তে কিছু অনুসরণ করে নিতে হবে, তারপরে আমি সঠিকভাবে মনোগ্রাহী পরিবেশের মাধ্যমে সেই পাঠদান যথেষ্টভাবে সম্পন্ন করতে পারব, নচেত সেটা বৃথায় পর্যবসিত হবে। এবার একজন শিক্ষক ক্লাসে গিয়ে প্রথমে কি করবেন? একজন শিক্ষক ক্লাসে গিয়ে প্রথমে তাকে তার পাঠদান করাতে হবে এবং এই পাঠদান পূর্বে তিনি তার বিষয় সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হবেন, এটা আমরা সকলেই জানি। এবং আমরা এখানে যতজন আছি আমি জানি যে সকলে ব্যাচেলর অফ এডুকেশন বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছি এবং স্কিল সম্পর্কে আমরা সকলে জানি যে ক্লাসে কিভাবে একটা বিষয়কে উপস্থাপনা করতে হয়। ক্লাসে গিয়ে আমরা মেইনলি ছাত্রছাত্রীদেরকে তিনটি ভাগে ভাগ করে নেব। প্রথমত হচ্ছে উত্তম যেগুলো, ভালো যেগুলো, তাদের একটা মধ্যম মানের আর একটা প্রান্তিক। এইবার আমাকে পড়ার পাঠদানটা বা শিক্ষণটা কিভাবে করাতে হবে, আমাকে নিয়ে আসতে হবে মধ্যমানের, অর্থাৎ এই মধ্যমান পড়াতে গেলে সমস্ত উত্তম মানের ছাত্রছাত্রী এবং যারা প্রান্তিক ছাত্রছাত্রী তারাও কিন্তু বুঝতে পারবে। 2 নম্বর হচ্ছে ভাষা। ভাষা হবে সহজ, সরল এবং প্রাঞ্জল, যেটা সহজে তারা বুঝতে পারে। ভাষার গাম্ভীর্যতা এতটা থাকবে না যা তাদের বোধগম্য হতে সাহায্য করবে না। তাই একজন শিক্ষক তার পাঠদানকে আকর্ষণীয় করতে পারবেন, তার ভাষা হবে যাতে সহজ, সরল এবং সাবলীল, যেটা আমরা সাধারণত কথ্য ভাষায় বলে থাকি, কিন্তু কখনোই গেয় ভাষা বলা যাবে না। কারণ একজন শিক্ষার্থী আমাদেরকে সবসময় অনুকরণ করে। সে ইতিপূর্বে আমার বক্তারা বলেছেন যে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে টিচারের আচার ব্যবহার এবং ভাষা সবটাই অনুকরণীয়। তাই আমরা কখনোই যেন যে গ্রাম্য ভাষা সেগুলো ব্যবহার করব না, এদিকে আমাদের নজর রাখতে হবে। তারপর আমাদের করতে হবে যে কোনো টপিক উত্থাপন করার পূর্ব মুহূর্তে সরাসরি আমি ঘোষণা করব না যে আজকে ধরে নিন আমি হিস্ট্রি টিচার, আজকে আমি পড়াবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো ছাত্রছাত্রীদেরকে পাঠদান করার আগে তাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে, আচ্ছা বলো দেখি যে ইতিপূর্বে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে কটা বিশ্বযুদ্ধ হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। তারা হয়তো বলতে নাও পারে, কিন্তু আমাদের ক্লু দিতে হবে। ক্লু দিলে হয়তো আনসারটা পেয়ে যাবেন। তারপরে আমাদের টপিক ঘোষণা করতে হবে, আজকের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সমূহ। তারপর আমরা আমাদের পাঠে প্রবেশ করব। পাঠ যথেচ্ছভাবে পড়ানো হবে, তার বিভিন্ন অ্যাঙ্গেল, কারণ কি হলো, ফলাফল কি হলো,
কারা কারা যুক্ত থাকলো এই বিষয়ে আমরা আলোচনা করব। এইবার আমরা দেখব পাঠদানের মধ্যে কিছু ছাত্রছাত্রী অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং কিছু জন কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাদের প্রথমেই বলে দিতে হবে যে সমস্ত শিক্ষার্থী পাঠদান চলাকালে ব্যাঘাত সৃষ্টি করবে তাকে সঙ্গে সঙ্গে কোশ্চিন করা হবে এবং এই কোশ্চিনের মানটা যেন একটু উন্নত হয়, সে না পারে তখন সে লজ্জিত বোধ করবে এবং দ্বিতীয়বার হয়তো সে যদি ভালো মানসিকতার থাকে আর কথা বলবে না, সে আপনার পড়ার দিকে মনোগ্রাহী হবে। এইভাবে আমরা দেখব যে একটা ক্লাসে সুষ্ঠুভাবে যাতে সুসম্পন্নভাবে পাঠ্যদান অর্থাৎ শিখন এবং শিক্ষণ এটা সুসম্পন্ন হয়, সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। ক্লাস পরিচালনার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য, কারণ শিক্ষকের অভিব্যক্তি একটা ক্লাসের পঠন পাঠনের একটা যে আবহ বা পরিমণ্ডল সেটা ধারণ করতে সহযোগিতা করে থাকে। তারপর পাঠদান হয়ে যাওয়ার পরবর্তীকালে আমাদের যে বিষয় সম্পর্কে আলোচনা করলাম সেটা কতটা আমি দিতে পারলাম বা কোথায় খামতি আছে সে সম্পর্কে শিক্ষার্থীদের কিছু সমস্ত শিক্ষার্থীদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নিতে হবে। যদি সকলেই দিতে পারে তাহলে মনে করতে হবে যে পাঠদানটা যথেষ্ট সার্থক হয়েছে, কিন্তু যদি তাতে মনে হয় যে অ্যান্সার সকলে দিতে পারছে না, তখন আমাকে কি করতে হবে, আমার যে টিচিং পদ্ধতি সেটার কিছু পরিবর্তন করতে হবে। টিচিং পদ্ধতির ক্ষেত্রে আমরা মূলত বিভিন্ন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। বিশেষত সোশ্যাল সায়েন্স বিষয়ের ক্ষেত্রে আমরা লেকচার মেথড অবলম্বন করে থাকি, কিন্তু অন্যান্য সায়েন্স বা ল্যাঙ্গুয়েজ বিষয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন হচ্ছে সায়েন্সের বিষয়ের ক্ষেত্রে অবশ্যই যে সেট ফলক অর্থাৎ ব্ল্যাকবোর্ডে যথেচ্ছ ব্যবহার করতে হবে। একটা ব্ল্যাকবোর্ড ছাত্রছাত্রীকে তার মনোগ্রাহী করতে অনেকাংশে সাহায্য করে থাকে। তাই শিক্ষণীয় বিষয়ের সঙ্গে সাযুজ্য টিএলএম যদি পারতপক্ষে করা যায়, যদিও আমাদের একটা দিনে প্রায় 5টা করে 6টা করে ক্লাস থাকে, তো সমস্ত ক্লাসে টিএলএম করা সম্ভবপর নয়। তবুও মনে করা হয় যে কিছু ক্লাসগুলোতে যে ক্লাসগুলো ভালো শিক্ষার্থী আছে তাদের আমি ভালো পাঠদান করাবো, সেইগুলোর ক্ষেত্রে টিএলএম তৈরি করাই যেতেই পারে। তার সঙ্গে যে সমস্ত সায়েন্সের বিষয়গুলো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলোতে বিভিন্ন চিত্র থাকে, সেই চিত্রগুলো অল্প করে এঁকে দিয়েও আমরা কিন্তু ক্লাসের আকর্ষণ ছাত্র এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক এবং ব্ল্যাকবোর্ড ইত্যাদির সমন্বয়ে একটা আদর্শ যাতে পাঠ্য দান করা সম্ভব হয় তার চেষ্টা আমাদেরকে সবসময় করতে হবে। ব্ল্যাকবোর্ড ইউজ করার ক্ষেত্রে আমাদের কার্পণ্য করা চলবে না, কারণ ব্ল্যাকবোর্ড হচ্ছে আকর্ষণের একটা প্রধান বিষয়বস্তু। আপনি যখন কিছু করবেন সেখানে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী দেখার চেষ্টা করবে যে আমাদের শিক্ষক মহাশয় কি করতে যাচ্ছেন। তাই সবসময় আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। এবং ব্ল্যাকবোর্ড ইউজের ক্ষেত্রেও আমাদের কিছু পদ্ধতি আছে। সেটা কি, ব্ল্যাকবোর্ড ইউজের ক্ষেত্রে মূলত আমরা যখন ব্যবহার করি মাঝখান থেকে লিখে যাই, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে বলা হচ্ছে বা সাইকোলজিক্যাল দিক থেকে বলা হচ্ছে মাঝখান থেকে লেখা যাবে না, একটু কর্নার হয়ে যাতে ছাত্রছাত্রীরা দেখতে পায় এইভাবে লিখতে হবে। এবং তার সঙ্গে মিটানোর ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি। আমরা কি করি, সাধারণত উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম করে মিটাই, কিন্তু ব্ল্যাকবোর্ড পরিষ্কার করার ক্ষেত্রে উপর থেকে নিচ আলতোভাবে করতে হবে, যাতে যে চকের যে ইয়েগুলো থাকে ওই ডাস্টগুলো থাকে ছাত্রছাত্রীদের মধ্যে উড়ে না যায়। এটাও কিন্তু অনেকটা ক্লাস পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে থাকে। এইভাবে সমস্ত দিক মেনটেন করে আমাদের একটা ক্লাসকে পরিচালনা করতে হবে এবং শিক্ষণ হয়তো এই পদ্ধতিগুলো মেনটেন করলে আশা করি সার্থক হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারের প্রতি।